আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো যেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে লোভ জিনিসটা কতটা মারাত্মক হতে পারে। শুধুমাত্র বড়লোক হওয়ার উদ্দেশ্যে একটা পরিবার, একটা হাসি খুশি সুন্দর পরিবার কিভাবে পুরো ধ্বংস হয়ে গেল। একটা সময় যখন ওদের কাছে টাকা পয়সা কম ছিল, তখন সুখ শান্তি ভালোবাসা সব কিছু উপচে পড়ত। কিন্তু যখন থেকে এই লোভ বিষয়টা ওদের মধ্যে চলে এলো, তখন কিন্তু আস্তে আস্তে ওরা ধ্বংসের পথে চালিত হলো। প্রথম যখন বিষয়টা শুরু হয়, তখন হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে পরিণতি কোন দিকে এগোতে পারে। আমি আজকের এপিসোডটায় বিশেষত সকলকে রিকোয়েস্ট করছি, একটু ভালো করে প্রথম থেকে শেষ অবধি শুনুন এবং যতটা বেশি সম্ভব হয় একটু সকলের সাথে শেয়ার করে দিন। কারণ আজকালকার দিনের মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল প্রভাব রয়েছে। মানুষ সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে, ফ্লন্ট করতে খুব পছন্দ করে এবং সেগুলো যখন আরও 10টা মানুষ দেখে, তাদের মনেও অনেক রকমের ইচ্ছে, অনেক রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়। অনেকেরই মনে হয় যে ওর এটা আছে, ওর সেটা আছে, আমার এটা নেই কেন, আমারও তো এটা হলে ভালো হতো, আমিও এটা করব। মানে দেখাদেখি করে করার একটা বিশাল প্রবণতা বেড়ে গেছে। অনেকে হয়তো এই বিষয়টা স্বীকার করবেন, আবার অনেকে হয়তো উপর স্বীকার করেন না, কিন্তু মনে মাথায় এই বিষয়ের একটা প্রভাব কিন্তু চলতেই থাকে এবং তার ফলে তারাও কিন্তু একটা প্রেশারের মধ্যে চলে আসে যে আমাকেও এটা পেতে হবে, আমাকেও এটা করতে হবে, আমাকেও এইভাবেই জীবনটা চালাতে হবে, শুধুমাত্র অন্যকে দেখে। তো এই জিনিসটা যে মাঝে মধ্যে যে প্রচণ্ড ভয়ঙ্কর হতে পারে, সেটা কিন্তু আজকের ঘটনাটা তারই একটা প্রমাণ। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদেরকে সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু সকলের কাছে পৌঁছে দিন। কারণ আমরা চাই যে এই ঘটনাগুলো যদি অনেক মানুষ শোনে, তারা সেগুলো শুনে নিজেদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি ইমেলের কোথাও নিজের সম্পর্কে কিছু লেখেননি, নিজের নামও প্রকাশ করেননি। হয়তো কোনো কারণ আছে, সেই জন্যই করতে পারেননি। কিন্তু উনি ঘটনাটা শুরুতে লিখেছেন যে ঘটনাটা উনি আজকে পাঠিয়েছেন ভূত ভগবানের চ্যানেলের শ্রোতাদের জন্য, সেই ঘটনাটা অত্যন্ত কাছ থেকে ওনার নিজের চোখে দেখা এবং আজও ওনার প্রত্যেক দিন উনি খুব কষ্ট পান, দুঃখ পান এই ঘটনাটার জন্য। আমি সত্যিই জানি না যে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি এই ঘটনার সাথে কিভাবে যুক্ত ছিলেন, তার সাথে কি ঘটনাটা ঘটেছিল নাকি অন্য কিছু, সেটা আমি জানি না। তো সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু এই ঘটনাটা যেভাবে ঠিক লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। একটি মেয়ে যে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, যাদের বাড়িতে দুবেলা কোনো রকমে পেট ভরে খাওয়া দাওয়া হয়ে যেত, খাওয়া দাওয়া নিয়ে বিশেষ সমস্যা ছিল না, কিন্তু কোনো দিনই খুব বিলাসিতায় থাকা বা প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাওয়া, ফল খাওয়া, এগুলো কোনো দিনই ছিল না। তো বাড়িতে 4 ভাই বোন, বাবা মায়ের উপর একটা বিশাল চাপ ছিল যে মেয়ে সন্তান, বিয়ে দিতে হবে এবং অনেক কষ্ট করে ওনার মা একটা সরু দেখে পাতলা সোনার হার, একজোড়া কানের দুল, একজোড়া চুড়ি আর জামাইয়ের জন্য একটা আংটি বানিয়েছে, ধার দেনা করে, অনেক কষ্ট করে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেখানে সোনা গয়না মানে একটা বিশাল বিলাসিতা, লাক্সারিয়াস ব্যাপার, অনেক কষ্ট করে জমান। এবং ওনার যখন 19 বছর বয়স, সেই সময় সম্বন্ধ করে আর কি একটা বিয়ে হয় ওনার। এবার ওনার যখন বিয়ে হচ্ছিল,
তো সেই সময় মানে উনি মাধ্যমিক অবধি পড়াশুনো করেছে, খুব বেশি তারপরে পড়াশুনো করতে পারেন, আর উনি 11-12 ভর্তিও হননি। আর ওনারা যখন সম্বন্ধ দেখেন তখন দেখছে যে মোটামুটি একটু ভালো পরিবার, ছেলেটা একটু ভালো হলেই বিয়ে দিয়ে দেবে, এইটুকুই ওদের ক্রাইটেরিয়া ছিল। তো সেই রকমই একটি ছেলের সাথে বিয়ে দেয়া হয়। ছেলেটি ওনার থেকে, যার সাথে আর কি বিয়ে হয়, যে মেয়েটির সাথে, তার থেকে বয়সে ছেলেটি 6-7 বছরের বড় ছিল। এবং যে বাড়িতে মেয়েটি বিয়ে হয়ে গেল সেই বাড়িতেও দেখছে ওই রকমই অবস্থা, মানে ওর বাপের বাড়িতে যেরকম ছিল সেরকমই এখানে, তার থেকে হয়তো একটু সামান্য বেটার হবে। তো মেয়েটি অনেক চোখে স্বপ্ন নিয়ে, আশা নিয়ে সংসার করতে এলো। তো মানে যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো তার আগে তো খুব একটা একে অপরের সাথে কথাবার্তা বলা বা একে অপরকে চেনা, বোঝা, জানা এরকমের কোনো সুযোগ হয়নি। তো এবারে যখন বিয়ে হয়ে এলো তখন দেখছে যে এদের অবস্থা ওর বাপের বাড়ির থেকে হয়তো একটু বেটার, বাট ওই ব্যাপারটা আছেই, টাকা পয়সা আর কি একটু টানাপোড়েন আছে, খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়ে যায়, কোনো অসুবিধে নেই। তো সেরকমই, কিন্তু যেটা ওর সব থেকে বেশি ভালো লাগে, যেটাতে ও সব থেকে বেশি স্যাটিসফাইড হয় মেয়েটি, সেটা হচ্ছে ওর হাজব্যান্ডকে নিয়ে। ওর হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ ছিলেন, মানে অ্যারেঞ্জ ম্যারেজ, বাট ওকে প্রথম দিন থেকেই খুব কেয়ার করে রাখতো। ওর জন্য হয়তো অফিস থেকে ফেরার সময় খুব সামান্য হয়তো একটা কেক নিয়ে এলো কি একটা চপ নিয়ে এলো, মানে ওকে যাতে খুশি রাখা যায়, ওকে যাতে আনন্দে রাখা যায় সেই জন্য। আর বুঝতেই পারছেন, একটা মেয়ে যদি বিয়ের পরে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে পায়, তাকে যদি কেয়ার করে, তাহলে আর সেই ওয়াইফের কী বা আর এক্সট্রা দরকার পড়ে। তো ও দেখতো যে ওর হাজব্যান্ড ওকে ভালো রাখার জন্য, ওকে খুশিতে রাখার জন্য সব রকম চেষ্টা করত, ওর প্রশংসা করত, ওর জন্য চেষ্টা করত ভালো একটা পুজোর সময় শাড়ি দিতে, সংসারে যদি কাজকর্ম কখনো বেশি থাকতো ওকে হেল্প করত। ছেলেটির মা একটু মাঝে মধ্যে পুজো আর্চা করতো, বা ওদের বাড়িতে হয়তো কোনো লোকজন এলো, ছেলের বউকে হয়তো বলতো যে তুমি এটা রান্না করবে বা আমাকে এই কাজে সাহায্য করবে। ও হয়তো পারছে না অতটা কাজ করতে, তো ওর হাজব্যান্ড অফিস থেকে এসে ওকে কাজে সাহায্য করতো, ওকে বলতো যে তুমি কাজটা ঘরে নিয়ে এসো, ঘরে দরজা বন্ধ করে দাও, আমি করে দিচ্ছি, তোমায় করতে হবে না, তুমি শুধু গিয়ে মাকে দিয়ে আসবে। সেটা সবজি কাটা হোক বা অন্য কোনো কাজ হোক, অনেক হেল্প করতো। এবং এইটা যখন ও বুঝতে পারতো যে ওর স্বামী ওকে খুব ভালোবাসে, ওকে খুব কেয়ার করে, ইভেন ওর শাশুড়ি মা যদি ওকে কিছু একটা নিয়ে বকাবকি করতো, ওর স্বামী কিন্তু ওর হয়ে ঢাল হয়ে দাঁড়াতো, ওর হয়ে কথা বলতো, ওর স্বাচ্ছন্দ্যে সুখের দিকে সব সময় চিন্তা করতো। এবং এই বিষয়টা ওর এত ভালো লাগতো, যে কোনো স্ত্রীরই খুব ভালো লাগারই কথা। ও কিন্তু খুব হ্যাপি ছিল। এবং আস্তে আস্তে অন্যান্য লোকেরাও যখন দেখে যে এই কাপলটা এত ভালো, ওর হাজব্যান্ড এত ভালো মানুষ, তো সবাই বলতো যে বাবা তুই একটা কপাল করে বর পেয়েছিস, এরকম মানে ভালোবেসে চেনা পরিচিত থেকে বিয়ে হলেও এত ভালো বর পাওয়া যায় না। তোর বর তোর জন্য প্রচুর করে, তোকে প্রচুর সমর্থন করে, তোর হয়ে কথা বলে নিজের বাবা মায়ের সাথে, এর থেকে বেশি আর একটা মেয়ের কী জীবনে চাইতে পারে। এবং ও বুঝতে পারতো যে সত্যি ওর হাজব্যান্ড ভীষণ ভালো। তারপরে ওকে অনেকেই আর কি বলতো যে দেখ তোর থেকে অনেক সুন্দর সুন্দর দেখতে মেয়েরা আছে, তারা কিন্তু স্বামীর থেকে এত ভালোবাসা, এত কেয়ার পায় না, তুই এত কেয়ার পাস, ভালোবাসা পাস, তুই কিন্তু সত্যি খুব ভাগ্যবতী। এবার এগুলো শুনতে 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 ও খুব ভালো লাগতো। কিন্তু একটা জায়গায় ছিল, যে জায়গাটায় ওর একটু মানে মনে হতো যেন খামতি আছে, বা মনে হতো যে সব ঠিক আছে, আমার বর আমাকে খুব ভালোবাসে, আমার শ্বশুর বাড়িতে আমার একটা স্থান আছে, সবই ঠিক আছে, কিন্তু ওর মনে হতো যে আর্থিক অবস্থাটা যদি একটু ভালো হতো, যদি আরেকটু বেশি টাকা পয়সা থাকতো, তাহলে হয়তো ওদের আরেকটু স্বাচ্ছন্দ্য হতো, আরেকটু ভালো জায়গায় ওরা ঘুরতে যেতে পারতো, ভালো ভালো আরও খাবার খেতে পারতো, এগুলো। এবার দেখুন, প্রতিটি মানুষই কিন্তু ভালো থাকতে চায়, খারাপ কে থাকতে চায়? কেউ তো আর খারাপ থাকতে চায় না, সবাই চায় যে আরেকটু বেটার হোক, আরেকটু আয় উন্নতি হোক, সেটা সবাই চাই, চাওয়াটার মধ্যে তো কোনো ভুল নেই। তো ওর হাজব্যান্ডকে একদিন বলে যে তুমি যে চাকরি করো, তুমি যদি আরেকটু বেশি মাইনে পেতে তাহলে একটু ভালো হতো। তো ওর হাজব্যান্ড বলে যে দেখো আমি তো চেষ্টা করি, কিন্তু মানে ওর হাজব্যান্ডও তাই খুব বিশাল হাইফাই কিছু পড়াশুনো করেনি, ফলে একটা বেটার চাকরি পেতে গেলে অনেক ক্ষেত্রে কি হয়, নয় আপনাকে প্রচুর মানে উচ্চশিক্ষিত হতে হবে, আদারওয়াইজ আপনার এক্সপিরিয়েন্স খুব বেশি হতে হবে।
তো দুটোর মধ্যে কোনোটাই ওর হাজব্যান্ডের কাছে সেই মুহূর্তে নেই। তো যা হয় আর কি, একটা জায়গায় চাকরি করছে, সেখান থেকে পদোন্নতি হয়ে আস্তে আস্তে যেতে সময়ের ব্যাপার আছে। তোর হাজব্যান্ড বলে যে দেখো আমি চেষ্টা করছি যে আরও অন্য কোনো কোম্পানিতে যদি চাকরি পাওয়া যায়, সেখানে যদি একটু বেশি পয়সা দেয় আমি সেখানে চলে যাব। সবই ঠিক ছিল, কিন্তু ওর মনে মাথায় কোথাও একটা মনে হতো যে টাকা পয়সাটা বড্ড কম। কারণ ও বিয়ের পরে হয়তো বাপের বাড়ি গেছে, সেখানে হয়তো আশেপাশেও কাউকে দেখলো যে সে একটা খুব ভালো শাড়ি পরেছে, একটা গয়না পরেছে। এবার সবাই ওর হাজব্যান্ডের প্রশংসা করতো, ওকে দেখে ভালো বলতো, সবই ঠিক ছিল, কিন্তু ও মনে মনে না মানে ভালোটাকে না ও যাকে বলা যেতে পারে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিয়েছিল কোথাও হয়তো। তো ও না তখন এই ভালো বিষয়টা ওর হাজব্যান্ড যে খুব ভালো ওকে বোঝে, ওর জন্য কেয়ার করে, সেটা ও ভাবতো যে ঠিক আছে সেটা না হয় মানলাম, বাট পয়সা করি তো অতটা নেই। তো ওই যে ওর ভালো লাগাটা যে সবাই ওকে বলতো বা ও নিজে দেখতো যে ওর স্বামী ওকে কতটা হেল্প করে, অফিস থেকে সে ঘরের কাজে ওকে হেল্প করছে, সব কিছুতে হেল্প করছে, তো সেটাকে না ওই টাকা পয়সা কমটা সেটা যেন আস্তে আস্তে ওই ভালো জিনিসটাকে যেন ছাপিয়ে চলে গেছিলো। ওর মনে হওয়া শুরু হলো যে আমার হাজব্যান্ডের তো পয়সা কড়ি বেশি নয়, মাইনে বেশি নয়, সেই জন্য হয়তো ও আমাকে একটু কেয়ার করে, একটু হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে খুব ভালোবাসে। কারণ ও দেখতো যে ও যে মানে বাপের বাড়ির পাড়ায় একটা মেয়ে যে ওর থেকে আর কি দেখতে হয়তো অতটা দেখতে শুনতে ওর থেকে কম ভালো, সে হয়তো ক্লাস 5-6 অবধি পড়েছে, ওর থেকে পড়াশুনোও কম জানে, তো দেখছে যে তার বেশ একটা ব্যবসায়ীর সাথে বিয়ে হয়ে গেছে। তো তখন এই আশেপাশের কিছু জিনিস দেখে ওর মনে হতে থাকে যে আরে আমাকে তো দেখতে শুনতে এই মেয়েটার থেকে ভালো, আমি এর থেকে বেশি পড়াশুনো জানি, তাহলে আমার স্বামী আমাকে একটু মাথায় করে রাখে, হয়তো এই জন্যই রাখে যেহেতু আমাকে দেখতে ভালো আর ওর মাইনেটা কম, হয়তো ও আমার থেকে বেশি ভালো দেখতে মেয়ে পাচ্ছিল না, তাই জন্য হয়তো ও আমাকে বিয়ে করেছে, এবং ও হয়তো এটাই মনে করে যে আমার অন্য আরও জায়গায় আরও ভালো বিয়ে হতে পারতো। মানে আস্তে আস্তে না ও ভালো জিনিসটা, ওর স্বামীর যে ভালো ব্যবহার, ভালো চরিত্র, সেটাকে খাটো করে দেখতে থাকে এবং এটা ভাবতে থাকে যে যেহেতু ওর স্বামীর রোজগারটা কম, সেই জন্য হয়তো সে তার স্ত্রীর সাথে এত ভালো ব্যবহার করে, এত বেশি কেয়ার করে। এবং কোথাও যেন এই জিনিসটা ওর মনে মাথায় গেঁথে যায়, এবং অলওয়েজ ওর মনে হতে থাকতো যে এর কাছে এটা আছে, আমার কাছে এটা নেই, ওর অমুক জায়গায় ঘুরতে গেছে, আমি সেখানে যেতে পারছি না কারণ আমার টাকা নেই। এই বিষয়গুলো না ওকে খুব হন্ট করতে থাকে, ওর মনে মাথার মধ্যে জিনিসটা খুব চলতে থাকে যে আমি তো ভালো নেই। মানে ওর হয়তো সারাদিনে ভালোই কেটেছে, ওর হাজব্যান্ডের সাথে খুব ভালো কথাবার্তা হয়েছে, বাড়িতে কোনো ঝগড়া অশান্তি নেই, কিছু নেই, ওকে সেরকমভাবে কাজও করতে হয় না, কিন্তু কোথাও যেন ও মনে মনে আনহ্যাপি ফিল করতে থাকে। ওর মনে হয় যে আমি তো ভালো নেই, আমি তো কষ্টে আছি, আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে এটা নেই ওটা নেই, এরকম নানান জিনিসপত্র মনে হতে থাকে। এবার দেখুন, একটা মানুষ যদি নিজে মনে করে যে সে ভালো নেই, তাহলে কিন্তু তার কাছে হাজারটা রিজন চলে আসে সত্যি সত্যি ভালো না থাকার। এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু সেটাই হলো, এবং সেই যে জিনিসটা হলো সেটার প্রভাব কিন্তু আস্তে আস্তে ওর আর ওর হাজব্যান্ডের সম্পর্কের উপরে পড়তে থাকে। ও যেমন ওর হাজব্যান্ডের সাথে আগে অতটা মন খুলে কথা বলতো, মানে ওর হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, রেসপেক্ট করতো, সেই জায়গাটা আস্তে আস্তে যেন কিছুটা হলেও খামতি আসতে শুরু করলো। এবং ও বুঝতে পারতো যে বিভিন্ন কথাবার্তায় ও হয়তো ওর হাজব্যান্ডকে কিছু একটা কথা শুনিয়ে দিল বা বলেই ফেললো যে তোমার কাছে তো এটা নেই, তুমি তো আমাকে এই জিনিসটা দিতে পারলে না, এরকম নানান জিনিসপত্র বলে ফেলতো। এবং স্বাভাবিকভাবেই ওর হাজব্যান্ড এই কথাগুলো প্রথম দিকে অতটা গুরুত্ব না দিলেও সেও আস্তে আস্তে ভাবতে থাকে যে আরে সত্যিই তো ঠিকই তো বলেছে, আমি তো এটা ওকে দিতে পারছি না, আমি তো এটা করতে পারছি না, আমার সত্যিই তো রোজগারটা খুব কম। এবার সে সেই কোম্পানিটা ছেড়ে একটা কোম্পানিতে জয়েন করে, কিন্তু সেখানে মাইনে যেমন বেশি দিত তেমনি তাকে অনেক খাটতে হতো, অনেকটা বেশি সময় দিতে হতো। স্বাভাবিক, মাইনে যখন বেশি দিচ্ছে কাজও বেশি করিয়ে নেবে। এবার সেই জিনিসটায় ও প্রথমে খুব খুশি হয় যে ওর হাজব্যান্ড একটা অন্য জায়গায় চাকরি পেয়েছে, সেখানে বেশি মাইনে দেবে। বাট ওই যে একটা পেতে গেলে অন্য কিছু একটা কম্প্রোমাইজ করতে হয়, কোনো কিছু একটা স্যাক্রিফাইস করতে হয়। তো আগে যেমন ওর হাজব্যান্ড ওকে অনেকটা বেশি সময় দিতে পারতো, এক্ষেত্রে দেখা গেল যে ওর হাজব্যান্ড ওকে সময়টা একটু কম দিচ্ছে, কারণ তাকে কাজের দিকে আরও বেশি মনোনিবেশ করতে হচ্ছে।
এবার আস্তে আস্তে কোথাও এই জিনিসটাও আবার ওর মনের উপরে খুব প্রভাব ফেলতে থাকে যে আমার হাজব্যান্ড তো আমাকে সময়ই দিচ্ছে না। কিন্তু ও তখন এটা মানে বুঝেও বুঝতে পারে না যে ওর হাজব্যান্ড বেশি কাজ করছে বলেই হয়তো 2 পয়সা বেশি বাড়িতে আসছে, তো সেইটাও কিন্তু ওই 24 ঘন্টা সময়ের মধ্য থেকেই সেই সময়টাও বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা ও না মনের মধ্যে ঠিকমতো বুঝতে পারে না, এটাই সমস্যা হয়। এইবারে মেয়েটি মনে মনে ভাবতে থাকে যে কিছু একটা এমন করতে হবে যাতে করে সংসারে প্রচুর টাকা পয়সা আসে, ওরাও অনেক দামি দামি জিনিসপত্র কিনতে পারে, ও দামি শাড়ি গয়না জিনিসপত্র ব্যবহার করে ওর আশেপাশের মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। এরকম নানান চিন্তাভাবনা নিয়ে ও পুরো মশগুল হয়ে যায়। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ও ভাবতে থাকে যে কী করা যায়, কী করলে এই জিনিসটা সম্ভব হবে, বাস্তবায়িত করা সম্ভব হবে। তো তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হচ্ছে ও ভাবে যে যদি এমন কেউকে আমি পেতাম বা এমন কোনো মানুষের আমি সাহচর্য পেতাম যার কাছে আমি আমার সমস্যাগুলোর কথা বলতাম এবং সে আমাকে একটা সুন্দর সমাধান করে দিত, তাহলে কেমন হয়। তো ওদের মানে ওই মেয়েটি শ্বশুরবাড়ির পাড়ায় একজন ভদ্রমহিলা আসতো, মাঝে মধ্যে আর কি আসতো। তো সেই মহিলার সাথে মাঝে মধ্যেই ওর কথা হতো ওই মেয়েটির। তো একদিন কি হয়, ওই মহিলার সাথে এই মেয়েটির মানে টুকটাক কথা হতে হতে মানে মেয়েটা আর কি বলেছে যে জানো তো আমার বর খুব ভালো, আমাকে সবাই খুব আর কি মানে বলে যে তোমার বর খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে। আগে আমার এগুলো শুনতে খুব ভালো লাগতো, কিন্তু এখন ইদানিং আমার এগুলো শুনতে না অতটা ভালো লাগে না, কারণ আমার মনে হয় যে ঠিক আছে আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু আমার স্বামী তো রোজগারই বেশি নয়। তো বলে যে হ্যাঁ তা তুমি কি চাইছো এখন? তো বলে যে আমি চাই আমার স্বামীর অনেক টাকা পয়সা হোক বা অ্যাটলিস্ট আমার হাতে কিছু টাকা পয়সা চলে আসুক, কিন্তু এগুলো কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, ইন দ্য মিন টাইম ওদের কিন্তু সেই সময় একটা কন্যা সন্তান হয় এবং মেয়ে হওয়ার পর থেকে ওই ভদ্রমহিলা আরও বেশি মানে উতলা হয়ে পড়ে, মানে সে আর কি মনে প্রাণে চাইতে থাকে যে তাদের কাছে যেন অনেক অনেক টাকা আসে। আর এই মেয়ে হওয়ার পরে কিন্তু ওনার স্বামী আরও প্রচুর প্রচুর কাজ করতো, হার্ডওয়ার্ক করতো, যাতে বেশি করে টাকা পয়সা ইনকাম করা যায়, যাতে মেয়েকে বউকে ভালো রাখা যায় আরও বেশি। আর এই মেয়েটিও কিন্তু এই বউটার কথা বলছি, বউটাও কিন্তু মাঝে মধ্যেই তার স্বামীকে বলতো তোমার রোজগার খুব কম, এরকম এত কম রোজগার আজকালকার দিনে চলা যায় না, এরকম নানান কথাবার্তা কিন্তু বউটারও মনে মাথায় আসতো এবং সে তার স্বামীকে বলতো। এবং তার স্বামী যথাসাধ্য চেষ্টা করত সংসারের প্রত্যেকটা মানে অভাব চাহিদা মেটানোর, কিন্তু মানুষের মনে যখন একবার লোভ ঢুকে যায় সে না তখন সব কিছু ঠিকঠাক থাকলেও তার মনে হয় যেন কিছু ঠিক নেই। টাকা পয়সা একটা নির্দিষ্ট পরিমাণ থাকলেও তার যেন মনে হতে থাকে যে আরও হলে ভালো হয়। তো বুঝতেই পারছেন সবটাই লোভের বশবর্তীতে। তো এমন সময় ওই মহিলার সাথে এই বউটার কথা হয় এবং সে তার মনের সমস্ত কথা বলে। তখন বউটা বলে যে আমি একজনকে জানি, সে তোমার সমস্যার হয়তো সমাধান করতে পারে, কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে তোমাকে যা বলবে তোমায় কিন্তু সেটা মানতে হবে। তো বলছে হ্যাঁ আমি সমস্ত কিছু করতে রাজি আছি, আমিও বড়লোক হতে চাই, আমিও চাই আমার কাছে অনেক টাকা থাকুক, আমাদের বড় বাড়ি হোক, আমাদের একটা গাড়ি হবে, আমার মেয়েও 4 চাকা চেপে স্কুলে যাবে, এরকম নানান আর কি কথাবার্তা বলে। এবং মহিলাটা তখন ওকে বলে যে আমি একজনকে এরকম জানি, তো যদি তুমি রাজি থাকো তাহলে কিন্তু আমি তোমাকে তার সাথে পরিচয় করাতে পারি। আর দ্বিতীয় এটাও বলে যে দেখো তোমার মনে যদি বিশ্বাস থাকে তবেই কিন্তু তুমি এই কাজটা করো, যদি তোমার মনে বিশ্বাস না থাকে, তুমি যদি মনে করো যে না এরকম হয় না, এটা হতে পারে না, তাহলে তুমি করো না, এরকম নানান কথাবার্তা আর কি বলে। এবং বউটি একদম এক কথায় রাজি হয়ে যায় সেই কাজটা করার জন্য। তো ওই মহিলাটি তখনই বউটিকে বলে যে তুমি কালকে সকাল 10টার সময় রেডি থেকো, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। তো বলছে কোথায়? বলছে যে দেখো তুমি বেশি প্রশ্ন করবে না, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব এবং সে তোমাকে যা যেরকম বলবে তোমাকে বিশ্বাস সহকারে সেই কাজগুলো করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার অবশ্যই ভালো হবে, তুমি যা চাইছো সেটা তুমি পেয়ে যাবে। তো বললো হ্যাঁ ঠিক আছে। এবার সেই মুহূর্তে বউটার মনে মাথায় শুধুমাত্র একটাই চিন্তা ছিল যে ওকে বড়লোক হতে হবে, যেভাবেই হোক ওকে বড়লোক হতে হবে, অনেক টাকা পয়সা মানে থাকতে হবে ওদের।
এবার পরদিন সকালবেলা বউটা আর কি রেডি ফেডি হয়ে রয়েছে এবং ওই ভদ্রমহিলা এসে বলে যে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাবো, এখান থেকে অটো করে যেতে হবে, তারপরে কিছুটা হাঁটা পথ। তো বলেছে ঠিক আছে চলো। তো ওখানে যায়, তো গিয়ে দেখছে ওখানে একটা লোক বসে আছে। তো লোকটা আর কি বলে যে আমি শুনেছি তুমি কি চাও। তো তারপরে লোকটা কিছু কিছু কথা বলে, যে কথাগুলো একদম হুবহু মিলে যায় মানে ওই বউটির মনের সাথে। মানে ও কী ভাবে, কী চাইছে সব কিছু বলে। যে বলছে যে তুমি কি এরকম চাইছো? বলছে হ্যাঁ। বলছে তুমি কি তোমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন চাইছো? বলছে হ্যাঁ, আমার স্বামী খুব ভালো, খুব সাদাসিধে মানুষ, আমি চাই আমার স্বামী যেন এরকম না হয়, একটু চালাক চতুর হবে, অন্যান্য বরেরা যেরকম খুব স্মার্টলি ঘুরে বেড়ায়, খুব একদম সুন্দর করে ফিটফাট হয়ে, আমি চাই আমার স্বামী সেরকমভাবে ফিটফাট হয়ে ঘুরে বেড়াক। এরকম নানান জিনিসপত্র বলেছে। তো উনি একটা জিনিস দিয়ে বলছে যে তুমি এই জিনিসটা তোমার স্বামীকে রোজ সকালবেলা আর সন্ধেবেলা খাওয়াবে, এবং যদি তুমি এই জিনিসটা সকাল সন্ধে খাওয়াতে পারো তোমার স্বামীকে, তাহলে কিন্তু মানে ধাপে ধাপে কাজটা করতে তুমি সক্ষম হয়। মানে উনি বলেন যে দেখো, একবারে এত বড় জিনিস হবে না, তোমার অ্যাটলিস্ট মাসখানেক সময় লাগবে, এবং যখন তোমার স্বামীর ভিতরে কিছু পরিবর্তন আসবে তারপরেই কিন্তু পরিবর্তনের সাথে সাথেই তোমার টাকা পয়সা একটা আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং তুমি যা যা চাইছো তার থেকে আরও বেশি কিছু হয়তো তুমি পেয়ে যাবে। তো বউটা তো খুব খুশি। বউটা বলেছে ঠিক আছে আপনি দিন। তো কিছু টাকা নেয়, খুব সামান্য কিছু টাকা নেয়, এবং বউটাকে একটা জিনিস দেয় খাওয়ানোর জন্য, একটা মানে ছোট শিশি মতো, তার মধ্যে একটা জল জাতীয় কিছু একটা ছিল। তো বউটা কি করে, বাড়িতে এনে প্রত্যেক দিন ওই সকালবেলা সন্ধেবেলা চায়ের সাথে হোক বা কোনো খাবারের সাথে হোক ওই জলটা মিশিয়ে দেয়। এবারে ওইটা কিন্তু কোনো টেস্ট ছিল না বা সেরকম কোনো গন্ধও ছিল না, বাট ওনার স্বামী হয়তো কিছু বুঝতে পেরেছিল বা কিছু একটা হয়তো ওনার মনে হয়। তো উনি একদিন ওনার স্ত্রীকে বলে যে তুমি কি আমাকে কি দিচ্ছ বলো তো, একটা কীরকম লাগছে মাঝে মধ্যে। তো বলছে কেন, তোমার কীরকম লাগছে? বলছে না, মনে হচ্ছে যেন তুমি আমাকে যেগুলো ইউজুয়ালি দাও সে খাবারগুলো যেন একটু কীরকম লাগছে। তো এবার বউটা তো একটু চিন্তায় পড়ে গেছে, কারণ বলেছে কাজটা লুকিয়ে করতে হবে, মানে স্বামীকে জানানো যাবে না। তো বলছে না আমি তো কিছু দিইনি, তুমি ভুল ভাবছো। তো ওনার হাজব্যান্ড ভেবেছে হয়তো সত্যিই আমি ভুল ভাবছি, তো সে আর কিছু বলেনি। এইবারে এরকম করে আর কি দিচ্ছে, এবং হাজব্যান্ড মানে ওনার যে হাজব্যান্ড সে না মানে আগে যেরকম খুব বেশি কথা বলতো, অফিস থেকে এসে মানে বউকে নিয়ে বলতো যে চলো একটু তোমাদের নিয়ে একটু বেরিয়ে আসি, একটু এদিক যাই ওদিক যাই, সামান্য ক্ষমতার মধ্যে উনি চেষ্টা করতেন। বাট ওই জিনিসটা খাওয়ানোর পর থেকে ওনার স্বামীর মধ্যে একটা পরিবর্তন এলো। সেটা হচ্ছে যে সারাদিন তো প্রচুর খাটাখাটনি ছিলই, বাট উনি আসার পর না একটু চুপচাপ থাকা শুরু করলেন। এবার সেটা এই বউটা লক্ষ্য করে যে স্বামী আগে যেরকম বেশি কথা বলতো সেরকম একটু ব্যাপার কমে গেছে, একটু কম কথা বলছে, চুপচাপ থাকছে। তো সেটা একদিন ওই বউটার সাথে সেইখানে গিয়ে ওই লোকটার কাছে গিয়ে বলেছে যে আপনি যে জিনিসটা দিয়েছেন আমি তো সেভাবেই আমার স্বামীকে খাওয়াচ্ছি, কিন্তু একটা জিনিস আমি পরিবর্তন বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমার স্বামী একটু কম কথা বলছে। তো তখন ওই লোকটা বলছে যে দেখো, তোমার স্বামীর ভিতরে পরিবর্তন না এলে কিন্তু টাকা পয়সা আসবে না। তোমার স্বামী এই যে একটু কম কথা বলছে, ও চিন্তা করছে যে কীভাবে সংসারে আয় উন্নতি বাড়ানো যায়, কীভাবে রোজগারটা বাড়ানো যায়। যদি আগের মতোই থাকবে তাহলে তো তোমার মনস্কামনা কোনো দিনই পূর্ণ হবে না, তাই না? তো বউটা ভাবে হ্যাঁ সেটাও তো ঠিক, তাহলে ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়। তো ওই লোকটা আর কি বলে যে খুব ভালো হয় যদি তুমি তোমার স্বামীকে একবার এইখানে নিয়ে আসতে পারো। তো তখন বলছি যে এখানে আমি কি বলে আনবো? আমি যদি আমার স্বামীকে বলি যে আমি এরকম কোনো জায়গায় গেছি, তোমার টাকা পয়সা বাড়া, আয় উন্নতির জন্য আমি কোনো জায়গায় বলতে গেছি, তাহলে হয়তো আমার স্বামী আসতে চাইবে না, বা ও হয়তো কিছু একটা মনে করবে, তো এটা হয়তো আমি করতে পারবো না। তো তখন ওই লোকটা বলে যে না তোমাকে কিন্তু তোমার স্বামীকে এখানে আনতে হবে, যদি তুমি আনতে পারো তাহলে কাজটা আরও দ্রুত করা সম্ভব। তো বলছে তাহলে আমি কি বলবো? বলছে যে তুমি বলবে যে তুমি তোমার স্বামীর আয় উন্নতির কথাটা বলবে না, কারণ টাকা পয়সার কথা বললে ওনার হয়তো মনে হতে পারে যে দেখো আমার রোজগার কম, তাই বউ অন্য কারোর কাছ থেকে হেল্প নিচ্ছে। তো তুমি এরকম কিছু বলো না, তুমি তোমার স্বামীকে বলবে যে তোমার স্বামীর কিছু মানে বাধা বিপত্তি আছে, কিছু ফাড়া আছে, সেগুলো কাটানোর জন্য তুমি আমার কাছে ওকে নিয়ে আসছো, বাকিটা আমি বুঝে নেব। তো বউটা বলছে ঠিক আছে আমি তাই করব। তো বউটা কি করে, স্বামীকে বলে যে চলো এক জায়গায় যাব, তোমার কিছু বাধা বিপত্তি আছে কাজকর্মে, তোমার শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে না,
পরবর্তী সময় এখনও আস্তে আস্তে মাঝে মধ্যে তোমার এত খাটাখাটনি করে আসো, শরীর টরীর ভালো থাকে না, তো সেই জন্য আমি একজনের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তো বউটা বলছে, বউটার আর কি কথা শুনে ওনার স্বামী বলছে যে আমাকে তুমি কোথায় নিয়ে যাবে, আমি সারাদিন খাটাখাটনি করে আসি, এসে একটু বিশ্রাম নিলে আমি তো ঠিকই হয়ে যাই, আমি আবার কোথায় যাব, তুমি আবার কার কাছে যাওয়ার কথা বলছো। তো তখন বউটা বলে যে না, আমি একজনের সাথে কথা বলেছি, তুমি একটু একবার চলো না আমার সাথে, তুমি আমার কথা ভেবে অ্যাটলিস্ট চলো। তো যেহেতু ওনার স্বামী ওনাকে খুব ভালোবাসতো, খুব বিশ্বাস করতো, উনি বললেন ঠিক আছে চলো, তুমি যখন এত করে বলছো তাহলে যাওয়াই যাক। তো মেয়েকে বাড়িতে রেখে উনি ওনার স্বামীকে নিয়ে ওই লোকটার কাছে যায়। এবার লোকটার কাছে যাওয়ার পরে তো লোকটা বলেছে যে হ্যাঁ এই আছে, ওই আছে, এই ফাড়া আছে, এই অসুবিধে আছে, এই বলে দুটো আংটি দেয় আর কি, এমনি জাস্ট একটা কোনো মেটালের আংটি দেয় আর একটা জিনিস খেতে দেয়, বলেছে এটা আপনি খাবেন, ঠিক হয়ে যাবে। এবার ওনার স্বামী তখন ওনাদের সবার সামনে কিছু বলেনি, কিন্তু সে বাড়িতে এসে তার বউকে বলছে যে তুমি এগুলো কি করছো বলো তো, এরকমভাবে কোথাও গিয়ে এরকম তাবিজ, তারপরে এরকম আংটি, এগুলো নেওয়ার মানেটা কি, আমি তো এগুলো কিছু বিশ্বাস করি না। তো উনি বলেন না দেখো, এটা তোমার ভালোর জন্য, তুমি এটা করো। বলছে না, আমি এসব কিছু পড়বো না, আমি ঠিক আছি, আর কাজকর্ম করলে খাটাখাটনি হবে, আমি টায়ার্ড হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তো বউটা কিছুতেই মানতে নারাজ যে এটা স্বাভাবিক নয়। অ্যাকচুয়ালি বউটা তো মনে মনে অন্য জিনিস চিন্তা করছে, সে ভাবছে যে টাকা পয়সার দিকে আয় উন্নতি বাড়বে বা এসব কিছু। এবার লোকটাও হয়তো কিছুটা বুঝতে পারছিল যে ওনার স্ত্রী যেটা বলছে সেটা পুরোপুরি হয়তো ঠিক না। দেখুন, উনি ওনার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, খুবই বিশ্বাস করতেন, কিন্তু ওনার স্ত্রীর কথাবার্তা, চাল চলনে কোথাও একটা ওনার একটু খটকা লাগে, মনে হয় যে এটা খুব স্বাভাবিক নয়। যাই হোক, তো উনি ভাবলেন, তো ভাবার পরে উনি একদিন ওনার স্ত্রীকে বললেন যে তুমি যে আমাকে এগুলো পড়তে বলছো, আমি আংটিটা পরেছি, যেটা খেতে দিয়েছে খাচ্ছি, কিন্তু তুমি এগুলো কেন করছো বলো তো। তো এটা নিয়ে দুজনের মধ্যে স্বামী দু একটা কথা বলে, তো বউটা খুব রেগে যায়। তো রেগে গিয়ে বলছে যে তোমার শরীর ভালো থাকছে না, আমাদের একটা সন্তান আছে, একটা মেয়ে আছে, ওর বন্ধু বান্ধবরা কত বড় বড় বাড়িতে থাকে, কোথাও ঘুরতে যায়, আমাদের মেয়েটাকে নিয়ে আমরা কোথাও যেতে পারি না সেরকম দূরে, আমাদের কাছে তো টাকা নেই, তো তুমি কি চাও না যে তোমার আয় উন্নতি বাড়ুক, আমরা অনেক বড় লোক হয়ে যাই। তো লোকটা বলছে হ্যাঁ আমি তো চাই, আমি সেই জন্যই তো আমি খাটাখাটনি করছি, কিন্তু আমি রাতারাতি তো একেবারে বিশাল টাকা পয়সার মালিক তো হয়ে যেতে পারবো না। তো এটা নিয়ে বউটা একটু ঝগড়ায় করে তার স্বামীর সাথে। তো তখন ওনার স্বামী আর কি বলে যে দেখো, আমি আমার দিক থেকে যা করার করছি, আর আমি যে তোমাকে বারণ করেছিলাম যে তুমি এরকম কারোর কাছে যেও না বা এরকম কিছু করো না, আমি সেটা আর বলছি না, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। তোমার যদি মনে হয় যে আমাকে দিয়ে কিছু করালে আমাদের আয় উন্নতি বাড়বে বা কিছু, তুমি সেটা করো, আমি সেটা করে নেবো, আমি তোমাকে প্রশ্নও করবো না যে এই তাবিজটা তুমি আমায় কেন দিলে বা অমুক জিনিসটা তুমি আমাকে কেন খেতে বলছো, আমি প্রশ্ন করবো না, আমি করে নেবো। তো এই কথাটা শুনে বউটার তো খুব খুশি হয় যে তার এবার আমি আরও ভালো করে এই জিনিসগুলো করতে পারবো, আমার স্বামী বলেই দিয়েছে যে তুমি করতে পারো। তো উনি তখন ওই বউটাকে গিয়ে বলে, ওই মহিলা আর কি, যে মহিলার কাছে উনি গেছিলেন, তো সেই মহিলাটাকে বলছে যে আমার স্বামী এরকম বলেছে। তো তখন আর কি ওই মহিলা বলে যে বাহ, এটা তো খুব ভালো কথা, তাহলে তোমার কাজটা হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই কাজ তাড়াতাড়ি হয়ে যাবে সেই চক্করে যে কি বোঝাতে চাইছে বা কি বলতে চাইছে সেটা কিন্তু ওই বউটা খুব একটা বুঝতে পারে না। তো সে তখন বলে যে তোমার স্বামীকে একা কিন্তু একদিন এখানে পাঠাতে হবে, সেদিন কিন্তু তুমি এলে চলবে না। আমরা এই ধরনের কাজগুলো আর কি যে করবে তাকে দিয়েই কাজটা করাতে হবে, কারণ যেহেতু ওনার স্বামী রোজগারপাতি করতো, বউটা তো কিছু রোজগার করতো না, ফলে বলছে যে তাই তোমাকে দিয়েই কাজটা হবে না, তোমার স্বামীকে একা আসতে হবে। তো এরকম ওনার স্বামীকে আর কি একা এক জায়গায় যেতে বলে। তো ওই মহিলাটা বলে যে আমি থাকবো, তোমার স্বামীকে নিয়ে যাব একটা অন্য জায়গায়, সেখানে ওই লোকটিও থাকবে, সে তোমার স্বামীকে দিয়ে একটা যজ্ঞ করাবে। এবার সেই যজ্ঞ যদি সফল হয় তাহলেই কিন্তু আস্তে আস্তে 3-4 মাসের মধ্যে দেখবে তোমাদের আর্থিক উন্নতি বিশাল হবে, তোমাদের একদম অর্থের দিক থেকে তোমরা একদম ফুলে ফেপে উঠবে। এবার দেখুন, এই অর্থের লোভ, ভালো থাকার লোভ, এটা কিন্তু প্রবল লোভ, মানুষ অন্ধ হয়ে যায় এই লোভের জন্য। তো বউটা এসে আর কি তার স্বামীকে এই কথাগুলো বলে। তো ওনার স্বামী বলে যে দেখো, তুমি শুধু এই পাগলামোগুলো করছো, এইভাবে কারো টাকা পয়সা বাড়তে পারে না, আমি একটা যজ্ঞ করবো, আর যজ্ঞ করার পর টাকাটা আসবে কোথা থেকে,
আমি ধরো যোগ্য করে চলে এলাম, কিন্তু তাতে আর্থিক উন্নতিটা হবে কোন জায়গা থেকে? আমি যদি চাকরি না করি, ভালো করে কাজ না করি, তাহলে তো হবে না। এবার ওই যে মহিলাটি মানে এই বউটিকে বলেছিল যে দেখো, তোমাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে, তুমি যদি প্রচুর বেশি প্রশ্ন করো, তুমি যদি বিশ্বাস না রাখো, তাহলে কিন্তু তুমি কোনোদিনই যে কাজ করতে যাচ্ছ সেই কাজে কিন্তু তুমি সফল হবে না। এটা আর কি ওই মহিলা বলেছিল। তো এই কথাটা কোথাও না কোথাও এই বউটার মনে মাথায় ছিল। তো সে বলছে যে দেখো, তুমি যদি বিশ্বাস না রাখো তাহলে কিন্তু তুমি কোনোদিনই সফল হবে না। টাকা কোথা থেকে আসবে না আসবে সেসব ভাবার দরকার নেই, তোমাকে যেভাবে যেটুকু করতে বলছে তুমি সেটুকু করো না, তাতে তোমার কি সমস্যা আছে? এবার এইটা নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বচসা হয়, একটু মনোমালিন্য হয়, এবং আলটিমেটলি যেহেতু বউটাকে খুব ভালোবাসত, উনি শান্তি ভালোবাসতেন, তো উনি ভাবলেন যে থাক, এটা করে যদি ওর মনে শান্তি হয় তাহলে থাক, আমি যাই। তো ওই বউটা আর কি তখন বলে যে মানে ঠিক আছে, তাহলে তুমি যাও, এবং তোমাকে যা যা বলবে, যেভাবে যেভাবে বলবে তুমি কিন্তু সেভাবেই করো। এবং আমি তোমাকে বলছি, আমি তোমাকে যদি বলে যে যোগ্য করতে যদি তোমার কোনো কষ্ট হয়, তুমি সেটুকু কষ্ট দাঁত চেপে করে নাও, কারণ এইগুলোর মধ্য দিয়েই আমরা কিন্তু বড়লোক হতে পারবো। তো যাই হোক, লোকটা অনিচ্ছা সত্ত্বেও যায়, এবং সেখানে গিয়ে ওই কোনো একটা যজ্ঞে বসার কিছু একটা হয়, সেখানে একটা কিছু রিচুয়াল হয়, এবং সেখান থেকে ওনাকে বলে দেয়, ওনার স্বামীকে বলে দেয় যে মাসে 2 থেকে 3 বার এই যজ্ঞটা করতে হবে। এবং এটার জন্য কিন্তু ওই ভদ্রলোক যে আর কি এই নিদানগুলো দিতে, তিনি বলেন যে আমাকে 1 টাকাও দিতে হবে না, তুমি শুধু দক্ষিণা হিসেবে যদি 11 টাকাও দাও সেটুকুই ঠিক আছে, কিন্তু তোমাকে এই যজ্ঞটা কমপ্লিট করতে হবে। এবার ওই ভদ্রলোক সেই সময় একটা এমন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, উনি বাড়িতে যখন আসতেন সারাক্ষণ ওনার স্ত্রী ওনার কম রোজগারের জন্য ওনাকে কথা শোনাতো, সারাক্ষণ মুখ ফুলিয়ে থাকতো, ঠিকমতো কথা বলতো না, কারণ ওনার স্ত্রীর ওনার উপরে আরেকটাও রাগ ছিল যে আমি যাই করতে বলি একবার করে প্রশ্ন করে, এবং উনি খালি ওনার স্বামীকে আর কি বউটা বলতো যে দেখো, তুমি খালি এই যে কাজগুলো করছো তুমি সেটা নিয়ে এত সন্দেহ প্রকাশ করো, তোমার মনে বিশ্বাস নেই, তাই তুমি হয়তো যে কাজগুলো করছো তার হয়তো ঠিকমতো ফল তুমি পাবে না, হয়তো আমরা সেভাবে বড়লোক হতে পারবো না। তুমি যত বেশি বিশ্বাস রাখবে, তোমাকে যা বলবে সেটা তুমি যত বেশি ভালো করে করতে পারবে, আমাদের আয় উন্নতি বাড়ার সম্ভাবনা তত বেশি হবে। এবার লোকটা অনেকবার তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে স্ত্রী আর কি বুঝবে না, মানে সে বুঝবেই না, সে কিছুই জানে না। তার শুধু একটাই কথা, একটাই তার ডিমান্ড, সেটা হচ্ছে যে তার স্বামী যেন যা যা বলছে সেগুলো করে, তাতে ওদের উন্নতি হবে। এবার এরকম মাঝে মধ্যে সপ্তাহে 1 থেকে 2 দিন ওনার স্বামী যেত, একাই যেতেন, এবং হয়তো সকালবেলা যেতেন, ফিরতেন গিয়ে রাতের বেলা। এরকম করে মানে বেশ 3-4 বার উনি সেই যজ্ঞ করে আসেন, এবং আসার পরে উনি খুব চুপচাপ থাকতেন, ভীষণ চুপচাপ থাকতেন। এবং এরপরে ওই যে মহিলা আর কি এই বউটিকে এই লোকটার সাথে পরিচয় করেছিল, তো সে বলছে যে তোমাকে আর কি এবার যেতে হবে, তোমাকে ওই যজ্ঞে বসতে হবে। এবার এই যজ্ঞে যখন বসার কথা বউটাকে বলে, তো বলে যে এটা কিন্তু আবার তোমাকে একা বসতে হবে, তোমার সাথে কিন্তু তোমার স্বামী গেলে চলবে না। তো উনি বলে যে ঠিক আছে, আমি তো সব রকম কিছু করতে একদম প্রস্তুত, আমার কোনো অসুবিধে নেই। তো বলে ঠিক আছে, তুমি অমুক দিন যাবে, আমি রেডি থাকবো। তো বউটাকে নিয়ে ওই মহিলা এক জায়গায় যেত, এবং সেখানে সকালবেলা বউটা যেত, আবার রাতের বেলা ফিরতো, মানে ফিরতে ফিরতে প্রায় 8-9টা বেজে যেত। এবার এইগুলো প্রায় মাসে 3 থেকে 4 বার 5 বার এরকম করে হওয়া শুরু হলো। কিন্তু এদিকে যে জন্য ওরা এগুলো করছিল, আর্থিক উন্নতি বা বিশাল টাকা পয়সার লাভ, সেরকম কিন্তু কিছুই তখন অবধি ওরা দেখতে পায়নি, কোনো রেজাল্ট আসেনি। তখন খুব স্বাভাবিক, আসার কথাও নয়, কারণ এইভাবে তো সত্যি সত্যি বড়লোক হওয়া যায় না। যাই হোক, তো এরকমভাবে হতো, এবং এই জিনিসগুলো যত ওদের মধ্যে হতে থাকে, যত এই স্বামী স্ত্রী দুজনে মিলে এই যজ্ঞে বসা, এই তাবিজ পড়া, এই এটা খাওয়া ওটা খাওয়া, তত ওদের নিজেদের মধ্যে না, মানে ওদের সংসারে সেই যে ভালোবেসে যে ওরা থাকতো, ওদের হয়তো গরিব ছিল, ওদের মধ্যে কিন্তু শান্তি সুখের কোনো অভাব ছিল না। ওরা কাছাকাছি হলেও ঘুরতে যেত, হয়তো কাছাকাছি কোনো পার্কে গেল, বা হয়তো 2-3টে স্টেশন পরে কোথাও হয়তো একদিনের জন্য একটু গেল। এই যে ছোট ছোট খুশিগুলো ওদের সংসারে ছিল, ওদের জীবনে ছিল, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি যে শ্রদ্ধা, একটা নির্ভরশীলতা, সেগুলো যেন আস্তে আস্তে কোথাও হারিয়ে যেতে লাগলো।
এবং ওনার স্বামী যদি কখনো বলতে আসতো বা বোঝাতে আসতো যে দেখো আমরা এগুলো না করে আমরা যতটুকু আমাদের টাকা পয়সা আছে আমরা সেটুকু নিয়েই খুশি থাকি, এগুলো কি করা খুব দরকার। এবার বউটা না মানে সেও একটা এমন জায়গায় ফেসে গেছিল, সে একটা এমন স্বপ্ন দেখে ফেলেছিল, সেও বুঝতে পারতো যে আগে আমরা অনেক বেশি হাসি খুশি ছিলাম, কিন্তু ওই যে লোভ, টাকার লোভ, ভালো থাকার লোভ, সেই লোভটাকে উনি ছাড়তে পারতেন না। তো তার মনে হলেও সে বলতো না না দেখো আর তো কটা দিনেরই ব্যাপার, আর কটা দিন এগুলো করে যদি আমাদের আয় হয়, উন্নতি হয়, আমাদের মেয়েও একটা বড়লোক কি জীবনযাপন করতে পারবে, তার জন্য আমরা এইটুকু করতে পারবো না। তো এইরকম করতে করতে ওদের দুজনের জীবনটা মানে যেন দুটো আলাদা আলাদা ধারায় বইতে লাগলো। ওর স্বামী এসে বিশেষ কোনো কথা বলতো না, ওই যে যজ্ঞ ঠজ্ঞ করে আসতো। আবার এই স্ত্রীও যে যজ্ঞ করে আসতো, সেও বাড়িতে এসে তার স্বামীকে কিছু বলতে পারতো না। এবং দুজনেই মানে নিজেদের মনে মনে খুব খারাপ থাকতো, একে অপরের সাথে শেয়ার করতে পারতো না যে তাদের মনের কষ্টটা। এবার আপনারা হয়তো ভাবছেন যে ওরা তো যজ্ঞই করতে যেত, সেখানে কষ্ট কিসের, বা মনে এমন কি ছিল যেগুলো একে অপরকে বলতে পারতো না। এবার টুইস্টটা এখানেই, এই যে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম যে একা লোকটাকে নিয়ে যেত বা একা বউটাকে নিয়ে যেত, এটা কিন্তু এত সহজ বা স্বাভাবিক ব্যাপার ছিল না। যে যজ্ঞ করার জন্য লোকটাকে নিয়ে যেত, সেখানে কিন্তু সেইভাবে সেই অর্থে আর কি কোনো যজ্ঞ বা সেই অর্থে আর্থিক উন্নতি করার কোনো টোটকা এগুলো কিন্তু আদৌ হতোই না। লোকটাকে নিয়ে যেত, মানে ওই বরটার কথা বলছি, তাকে যে নিয়ে যেত সে কি করতো, তাকে একটা ঘরে রেখে দিত এবং ওই যে বউটা ছিল সেই বউটা আর কি ওনার সাথে কথা বলতো, কথা বলে ওনার সাথে একটা বন্ধুত্ব মতো তৈরি করে এবং সেই বন্ধুত্ব তৈরি করার পর থেকেই সেই সম্পর্কটার মানে ওরা একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই বউটা। এবার আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওই যে বউটা মানে যে মহিলা আর কি এই দম্পতিকে ওদের কাছে নিয়ে যেত ওই যে বড়লোক হওয়ার উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি ওই মহিলা ছিলেন স্বামী পরিত্যক্তা। এবং ওই যে লোকটা আর কি এই ধরনের নিদান দিত, যে এই ধরনের তাবিজ কবচ করে দিত, সে ছিল এর নিজের দাদা। এবার এই মহিলা যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছিল, আর ওই যে লোকটা সেই লোকটাকে তার স্ত্রী ছেড়ে চলে গেছিল। এবার এরা হচ্ছে সম্পর্কে একদম নিজের ভাই বোন। তো এরা কি করত, এরা বিভিন্ন নিম্ন লেভেলের আর কি সাধনা করত, নিম্ন ছোটোখাটো আর কি বিভিন্ন ধরনের বুজরুকি টাইপের জিনিস করতো, মানুষকে বোকা বানাতো, টুপি পরাতো, বলতো আমি ওষুধ দিচ্ছি, এই জানি ওই জানি, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিছুই জানতো না, কোনো রকম সাধক এরা ছিল না। তো এই মহিলা যখন এই বউটার স্বামীর সম্পর্কে শোনে এবং বউটার সাথে কথা বলে বুঝতে পারে যে আদতে বউটা খুব বোকা, বউটাও অ্যাকচুয়ালি খুব বোকা সাদাসিধেই ছিল, নাহলে তো আর কেউ এভাবে প্রলোভনে পড়ে না। তো সে যখন শোনে যে তার স্বামী খুব ভালো, খুব সাদাসিধে, খুব ভালো মনের মানুষ, তখনই এই ভাই বোন দুজনে মিলে চিন্তা করে নেয় যে তাহলে এদের সংসারে আমরা কোনো একটা ভাঙচি দিলেও দিতে পারি। এবং ওই মহিলা তখন থেকেই বুঝতে পারে যে স্বামীকে যদি কোনোভাবে বাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানে যেহেতু লোকটা সব মানে ভালো লোক, একটু সাদাসিধে, হয়তো একটু চেষ্টা করলেই ওদের সংসারটা ভেঙে দেওয়া যাবে। যা হয় আর কি, মানে বাইরের লোক তো সবসময় মজা দেখে, তারা সবসময় ভাবে যে কিছু একটা অপরচুনিটি কোনো জায়গা থেকে নেওয়া যায়। মানুষ তো মানুষের বেশিরভাগ ক্ষেত্রে খারাপটাই চায় না, ভালো তো খুব একটা চায় না। তো তখন থেকেই ওদের মানে ওই ভাই বোন দুজনে, যদিও এই পরিচয়টা অনেক পরে এই বউটা জানতে পারে, তো ওই যে লোকটাকে নিয়ে যেত, লোকটাকে আসলে বিভিন্ন রকমভাবে বাধ্য করতো ওই মহিলার সাথে থাকতে, বিভিন্ন রকমভাবে মানসিক চাপ দিত, ব্ল্যাকমেল করতো, ওদের কী সব ছবি তুলে, মানে হয়তো এমনি বসে আছে ছবি তুলে বলতো যে দেখো এটা আমি তোমার বউকে দেখিয়ে দেবো, তো চাপ দিত। এবং লোকটাকে এটাও বলতো যে দেখো তোমার বউ কিন্তু তোমাকে ভালোবাসে না, সে কিন্তু শুধু টাকা করে, আমাদের এখানে এসে বারবার টাকার কথাই বলে গেছে, তাই তোমার বউকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া যায় সে কিন্তু তোমাকে ভুলে যাবে, সে কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবে না। তো এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভিন্ন রকমভাবে যাকে বলে এক কথায় ফাঁসিয়ে লোকটার পুরো ব্রেন ওয়াশ করে দেয় ওই মহিলা। এবং ব্রেন ওয়াশ করে দিয়ে লোকটাকে বাধ্য করে বিভিন্ন রকমের মানসিক চাপ দিয়ে ওনার সাথে থাকতে। এবং এই জিনিস চলতে থাকে প্রায় 2-3 মাস। আর বউটাও এমনই ছিল যে সেও বাড়িতে এসে খালি
যেদিন মাইনে হতো বলতে তোমার কি মাইনে বেড়েছে, তুমি কি কত টাকা পেয়েছো। এবার লোকটাও ভাবতো যে আমার স্ত্রী একবার আমার মনের কথাটুকু জিজ্ঞেস করছে না, আমি কেমন আছি, এই যে আমি সারাদিনের মনে যে যজ্ঞে গেছিলাম আমাকে একবার জিজ্ঞেস করলো না যে আমি কিছু খেয়েছি কি না, ওর শুধুমাত্র টাকাটাই প্রিয়। মানে এখানে না ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট করে দিয়েছিল। তো যাই হোক, এবারে আস্তে আস্তে লোকটা বাধ্য হয় এবং লোকটাও বুঝতে পারে যে আমার স্ত্রী সত্যি তোমাকে ভালোবাসে না, সে শুধু টাকা করে। তাহলে আমি যদি সত্যি ওর জীবনে নাও থাকি তাহলে তো ওর কোনো অসুবিধাই হবে না যদি ও কিছু টাকা পেয়ে যায়। এবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে ওই যে লোকটা তার স্ত্রী ছেড়ে চলে গেছিল, সে আবার এই বউটার দিকে, যে বউটার কি তার স্বামীর আয় উন্নতির জন্য এসেছিল, তাকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখাতে থাকে এবং তাকে বলে যে তুমি তো এত সুন্দর দেখতে, তোমার ভাগ্য ভীষণ ভালো, কিন্তু তুমি এই বাড়িতে এই ছেলেটাকে বিয়ে করেছো বলে তুমি কোনো আর্থিক সুখ পাচ্ছ না, তোমার আসলে বিয়েটা খারাপ হয়েছে, যদি তোমার অন্য কোনো বাড়িতে বিয়ে হতো তাহলে তুমি কোনো ফুলে ফেপে রাজরানী হয়ে থাকতে। মানে ওকে না, মানে যে যেরকম তাকে সেভাবেই প্রলোভন দেখাচ্ছে। এরা বুঝে গেছিল যে ওই বউটা প্রচণ্ড আর কি তার মনের মধ্যে লোভ, ভালো থাকার লোভ, ভালো জামা কাপড় পরবো, ভালো শাড়ি পরবো, গয়না পরবো, এটার একটা লোভ ছিল। তো ওই লোকটা কি করে, যেহেতু তার স্ত্রীও ছেড়ে চলে গেছিল, তো সে আবার ভাবে যে আমি যদি এই বউটাকে যদি নিজের করে নিতে পারি, নিজের দিকে নিয়ে নিতে পারি, তাহলে তো বেশ ভালো, কারণ এর বুদ্ধি কম আছে। তো একে তখন মিথ্যে বলে যে তোমার কুষ্ঠিতে আমি দেখতে পাচ্ছি তোমার রাজরানী হওয়ার লক্ষণ আছে, কিন্তু তুমি যদি এই বাড়িতেই বউ হয়ে সারা জীবন থেকে যাও তাহলে কিন্তু আবার তোমার কিছু হবে না। এবার বউটার তো লোভ আছে মনে, সে বলছে যে মানে তাহলে আমাকে কি করলে আমি রাজরানী হব, তখন বলছে তোমাকে এই স্বামীকে ছেড়ে দিতে হবে। এবার উনি বলছেন বাবা স্বামীকে ছাড়বো, এটা কি করে সম্ভব, আমি তো স্বামীকে ভালোবাসি আর আমাদের একটা মেয়ে আছে। বলছে তুমি মেয়ে নিয়ে চিন্তা করো না, তুমি যদি তোমার বিয়েও হয়, তুমি এত ভালো যে তোমাকে দেখে তোমার মেয়েকেও কেউ নিজের সংসারে রেখে নিতে পারবে, তুমি এসব নিয়ে ভাবছো কেন। কিন্তু তোমাকে যদি রাজরানী হতে হয়, অনেক টাকার অধিকারী হতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই স্বামীর সাথে থাকলে চলবে না, তাহলে কিন্তু তোমার ভাগ্য খুলবে না। ভাগ্য তখনই খুলবে যখন তুমি অন্য কোনো বাড়িতে বিয়ে হয়ে যাবে। এবার এই সমস্ত বলে ওই লোকটি কিন্তু এই বউটিকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করতে থাকে এবং বউটিও তখন দিকভ্রষ্ট হয়ে যায়। ওনারও মনে হয় যে আরে আমার ভাগ্যে তো এত কিছু আছে, ভালো কিছু আছে, আমি তাহলে একে বিয়ে করে কি পেলাম, আমি তো বিয়ে করে একে বিশেষ কিছু পেলাম না। বিয়ের আগেও আমি নিম্নবিত্ত ছিলাম, নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, বিয়ের পরেও নিম্নবিত্ত পরিবারেরই বউ হলাম, তাহলে তো আমার জীবনটা নষ্ট। সেও তখন মনে মনে ভাবতে থাকে যে তাহলে কি আমি আমার স্বামীকে ছেড়ে দেব। এবং ওই লোকটা দিনের পর দিন ইঙ্গিত করতে থাকে যে তুমি আমাকে বিয়ে করো, তাহলে তুমি রাজরানী হয়ে যাবে। এবার বুঝতেই পারছেন যে একটা মানুষের মনে যখন লোভ কাজ করে, মানুষ কিন্তু নিজের কিংকর্তব্য ভুলে যায়, মানুষ বুঝতে পারে না যে তার কি করা উচিত, মানুষ এটাও বুঝতে পারে না যে কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু বিশ্বাসযোগ্য নয়। আর এদিকে লোকটাও মনে মনে কষ্ট পেতে থাকে যে বারবার যখন তার স্ত্রী তাকে টাকা পয়সার কথা জিজ্ঞেস করে, বারবার স্ত্রী যখন তাকে অন্য কারোর সাথে তুলনা করে, তারও কিন্তু মনে মনে খুব খারাপ লাগতো। এবার দেখুন এগুলো আগেও হয়েছে, এই খারাপ লাগা লোকটার তো আর নতুন নয়, আগেও হয়েছে, কিন্তু উনি না সেটাকে সেভাবে দেখতেন না, উনি এগুলোকে ইগনোর করতেন, ভাবতেন যে ঠিক আছে বউ বলছে ভালোর জন্যই বলছে, মেয়েটা আছে তার ভবিষ্যতের জন্য বলছে। কিন্তু দেখবেন যখন কেউ ইন্ধন জোগাতে থাকে, কেউ যখন পিছন থেকে বারবার বলতে থাকে যে না এই ব্যাপারটা এরকম নয় এরকম, তখন কিন্তু সে অন্যভাবে ভাবতে বাধ্য হয়। এক্ষেত্রেও কিন্তু সেটা একদম সেম ছিল। লোকটা এবং বউটা দুজনেই একটা এমন বিষয়ের মধ্যে ফেঁসে যায় যে তারা ইচ্ছে না থাকা সত্ত্বেও পুরো সিচুয়েশনটাকে অন্যরকমভাবে ভাবতে বাধ্য হয় এবং তারা দুজনেই মনে করে যে তারা যে বিয়ে করেছে তারা একে অপরকে বিয়ে করে সুখী নয়, একে অপরকে বিয়ে করে হয়তো তাদের মনের ইচ্ছে, তাদের আনন্দ, তাদের খুশি, তাদের পরিণতিগুলো হয়তো খারাপই হয়েছে। লোকটাকে আর কি বারবার বলা হয় যে তুমি এই মেয়েকে বিয়ে না করে যদি তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, তাহলে কিন্তু এতদিনে তোমার ভাগ্য পুরো খুলে যেত, তাহলে কিন্তু তোমার স্ত্রী ভাগ্যে যে ধন পাওয়া যেটাকে বলে, সেই স্ত্রী ভাগ্যে ধন কিন্তু তোমার হয়ে যেত, যেহেতু তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো সেই জন্য কিন্তু তোমার আয় উন্নতি আটকে গেছে। এবং উভয়ই কি হয়, একটা বেপথে চালিত হয়ে যায় এবং লোকটা বারবার বলতে থাকে যে আমার দরকার নেই, আমি যা আছি আমি খুশি আছি, আমার বউকে নিয়ে আমি খুশি আছি। তখন কিন্তু ওই মহিলা
বারবার ওর বরকে বলতে থাকে যে দেখো তুমি খুশি আছো, কিন্তু তোমার বউ আমার সামনে বহুবার কথাটা বলেছে যে আমি খুশি নেই, আমি আমার বরকে নিয়ে একটু সুখী নই। তাহলে এই কথা কেন বলেছে? তুমি বলছো তুমি ভালো আছো, কিন্তু তোমার বউ তো বলেনি যে তুমি ভালো আছো। এবার এটা সত্যি কথাই যে ওই বউটা অনেকবার বলেছিল, কিন্তু যা হয় আর কি, যেটা বলেছিল সেটাকেও আরও বাড়িয়ে চাড়িয়ে ওর বরের কাছে বলে। এবং পুরো বিষয়টার জন্য এদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে এত সুন্দর ভালোবাসার সম্পর্ক ছিল, এত সুন্দর একে অপরকে বুঝতো, এত মিলে মিশে ওরা আনন্দ করে, হয়তো পয়সা কম ছিল কিন্তু সুখে শান্তিতে যে সংসার করত, সেই সংসারটা কিন্তু আস্তে আস্তে তিলে তিলে ভেঙে যেতে লাগলো। সম্পর্কটা আস্তে আস্তে পুরো তলানিতে এসে ঠেকলো এবং একে অপরে বুঝতে পারে যে তারা আর একে অপরের প্রতি টান সেই আগের মতো আর অনুভব করে না। তাদের দুজনেরই জীবন একজনের সাথে অলরেডি জড়িয়ে গেছে এবং সেটা এমনভাবেই তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে যে সেখান থেকে যে তারা আর পিছু হাঁটবে সেই জায়গাটা আর ছিল না। এইবারে ওই যে বউটি ছিল সে আর কি তার স্বামীকে বলে যে আমার বেশ কিছু টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। তো ওনার হাজব্যান্ড বলছে যে তোমার এখন কি দরকার টাকার এবং কতটা টাকা দরকার, এবং উনি ওই বউটার কি যে টাকার পরিমাণ বলে সেটা বেশ অনেকটাই ছিল। অ্যাকচুয়ালি ওই যে লোকটি যার সাথে আর কি যে সাধক টাইপের যিনি ছিলেন, তিনি ওই বউটাকে বলেছিল যে তুমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করো, তারপরে আমরা বিয়ে থা করবো, এরকম ব্যাপার। তো সেই জন্যই ও টাকাটা চায় এবং তার সাথে সাথে বউটা এটাও আর কি চিন্তা করে যে এতদিন ধরে সংসার করছি, আমি যদি একটা টাকা চাই আমার স্বামীকে আমাকে দেবে না দেবে না। কারণ এই জিনিসগুলো ওই লোকটাই কিন্তু এই বউটার মাথায় ঢুকিয়েছিল যে তুমি কিছু টাকা চেয়ে দেখো, দেখবে তোমার বর তোমাকে দেবে না। তো সেই সময় ওনার স্বামীর মনেও অনেক কিছু চলছিল, কারণ ওই মহিলাটি আবার ওনার স্বামীর মনে এটা ঢেলে দিয়েছিল যে তোমার বউ কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না, সে তোমাকে নিয়ে একটা খুশিই নয়। তো তারও তখন মনে হয় যে তাহলে সব কিছুই তো জানে যে আমি সংসারের জন্য কতটা কি করি না করি, তারপরে ও কেন টাকা চাইছে। আর ওনার কাছে সেই মুহূর্তে অতটা টাকা দেওয়ার মতো অবস্থাও ছিল না। তো উনি বলেন যে না, আমি তোমাকে কোনো টাকা এখন দিতে পারবো না। তো সেটা নিয়ে কিন্তু আবার একটা অশান্তি হয় এবং অশান্তি যখন হয় তখন একটা সময় দুজনেই হাল ছেড়ে দেয় এবং দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরকে ডিভোর্স দেবে মিউচুয়ালি। তো এই রকম অশান্তির মধ্যেই ওদের ডিভোর্সটা ফাইল হয়ে যায় এবং ডিভোর্স হয়েও যায় 1 বছরের মধ্যে। এবার এই ডিভোর্স পাওয়ার আগেই এই বউটি কী করেছিল, রাগে অভিমানে সে অলরেডি বাড়ি ছেড়ে ওই লোকটার বাড়িতে গিয়ে থাকা শুরু করেছিল। আর এদিকে ওই যে মহিলাটি ছিল সেই মহিলা আবার ওর স্বামীকে মানে খুব ভালোবাসা দেখিয়ে, তার প্রতি কেয়ার, তার প্রতি কনসার্ন দেখিয়ে সে আস্তে আস্তে এই লোকটার বাড়িতে এসে থাকা শুরু করে। এবং তখন প্রথমে লোকটা আর কি ব্যাপারটাকে মেনে নেয় না, সে বলে যে না তুমি এখানে এসোরা, থাকার কোনো দরকার নেই। তো তখন ওই মহিলাটি খুব চালাক ছিল, সে বলে না আমি তোমাকে শুধু রান্নাবাড়ি করে দেবো, তারপরে আমি চলে যাব। তো এইভাবে ওই মহিলাটা আসতো, মাঝে মধ্যে রান্নাবাড়ি করে দিত। আর ইন দ্য মিন টাইম এর বর জানতে পারে যে তার বউ গিয়ে ওই লোকটার সাথে থাকে। তো তারপরে ওদের ডিভোর্স হয়ে যায় এবং ওই বউটি ওই লোকটিকে বিয়ে করে নেয়। আর এদিকে যেটা হয় সেটা হচ্ছে যে এনার যে হাজবেন্ড সেও খুব ভালো ছিল, কিন্তু সেই মুহূর্তে তারও এসব দেখে মানে সে আর কি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বাচ্চা নিয়ে তার স্ত্রী অন্য কারোর সাথে নতুন করে সংসার পাততে পারে। এটা তার কাছে প্রচণ্ড শকিং ব্যাপার ছিল, খুব স্বাভাবিকভাবেই সেটাই হয়। তো তারপর ওই মহিলাটি ওর বরকে আর কি বিয়ের জন্য চাপ দিতে থাকে, বলে যে দেখো তোমার বউ নিজের মতো জীবন বেছে নিয়েছে, তুমি বা কেন এরকমভাবে থাকবে, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তো এইরকম নানান জিনিসপত্রের মধ্য দিয়ে ওর স্বামী যায় এবং ওর স্বামী প্রথমে একদমই রাজি ছিল না। তো তারপরে আত্মীয় স্বজন সবাইকে ওই মহিলা হাত করে নেয় এবং তারাও বোঝাতে থাকে যে দেখো তোমার বউ তো তোমার কথা ভাবেনি, চলে গেছে, তো তুমি ওকে বিয়ে করে সুখী থাকো, এ যখন তোমাকে চাইছে। তো তারপরে এদের ছোট করে একটা বিয়ে হয়ে যায়, ছোট করে অনুষ্ঠান করে বিয়ে হয়ে যায়। এবার দেখুন এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটার মধ্যে এই স্বামী এবং স্ত্রী যারা একে অপরের সাথে ডিভোর্স নিল তারা কিন্তু এটা জানতোই না যে ওই যে লোকটি, সেই লোকটি আর এই মহিলা তারা নিজেরা একদম এক মায়ের পেটের ভাই বোন, এটা কিন্তু জানতো না। তো বউটি তো ওখানে সংসার করা শুরু করে, আর অবশ্যই লোকটার পয়সা ছিল। তো
তোর বউ তো ভাবে যে বাবা এখানে এত টাকা পয়সা, এত বড় বাড়িতে আমি থাকছি, গাড়ি চড়ে এদিক ওদিক যাচ্ছি, তার মেয়েকে সে দামি দামি জামা কাপড় কিনে দিতে পারছে। তো তার মানে চোখে একদম রঙিন স্বপ্নের মতো আর কি জীবন সে কাটাতে থাকে। তার প্রতি পদে মনে হয় যে আমি যা করেছি, যেটা করেছি একদম ঠিক করেছি। আমার স্বামী এই ধরনের জীবন আমাকে কোনোদিনই দিতে পারতো না, আমার মেয়েটাও এরকম গরিবী আনার মধ্যেই বড় হতো। তো এইভাবে কিছুদিন কাটে এবং সেই মহিলাটি কিন্তু আর কি সে তার স্বামীকে ছেড়ে এসে বেশ সুখে একটা জীবনযাপন করা শুরু করে দেয়। আর এদিকে এই মহিলার যে স্বামী ছিল তাকে ওই মহিলাটি এসে বিয়ে করেছে, কিন্তু এই বরটা না তার স্ত্রীকে খুব মিস করতো, তার সন্তানকে মিস করতো। ফলে সে কিন্তু খুব হ্যাপি ছিল তা নয়। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই তাকে দেখেছে যে সে সবসময় দুঃখ করতো, কষ্টে ছিল, সে আগের থেকে অনেক রোগা হয়ে গেছিল। সে তার এই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব একটা ঘুরতে যাওয়া বা কিছু একটা মানে ভালো টাইম স্পেন্ড করতে কোথাও হয়তো খেতে গেল, এরকম যেটা সে তার প্রথম স্ত্রী তার বাচ্চাকে নিয়ে যে করতো সেরকম কোনো কিছু কিন্তু সে তার এই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেই মজা, সেই আনন্দ কেউ দেখেইনি করতে। তার কারণ উনি অ্যাট অল হ্যাপি ছিলেন না। আর এই যে বিয়েটাও হয়েছিল সেটাও একটা পারিপার্শ্বিক চাপে, মানে ওনার মনের উপর একটা প্রবল প্রেশার ক্রিয়েট করে এই বিয়েটা হয়েছিল। উনি কিন্তু নিজে থেকে এই বিয়েটা করতে চাননি। যাই হোক, তো মানে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ তারা একে অপরকে একটা সময় খুব ভালোবাসতো, একটা সময় তারা খুব সুন্দর সুখে শান্তিতে জীবনযাপন করেছিল, সেসব স্মৃতি তো মানুষ এত তাড়াতাড়ি ভুলতে পারে না। তো ওনার স্বামী কী করতো, মাঝে মধ্যেই তার স্ত্রীর সাথে দেখা করতে চলে যেত, কারণ যেহেতু তার বাচ্চাও রয়েছে। কিন্তু ওই বউটি তখন এতটাই বেশি মানে ঐশ্বর্য বৈভবে এতটাই সে পাগল হয়ে গেছিল, সে নিজের সন্তানকে পর্যন্ত তার বাবার সাথে খুব একটা দেখা করতে দিত না। তো এটা লোকটার মনে প্রচণ্ড আর কি একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আর এই দিকে এই যে মানে ওনার যে বউ, সে কিন্তু জানতো যে তার স্বামীকে ওই মহিলাটা বিয়ে করে নিয়েছে, এবং সেটা সে যখন জানতে পারে তার একটু অবাক লাগে। মানে সে প্রথমে শুনেছিল যে তার স্বামীর বিয়ে হয়েছে, যে যদিও এই বউটি আগে বিয়ে করে, তার অনেক পরে এই লোকটি বিয়ে করে, কিন্তু এটা জানতো না যে ওই মহিলার সাথেই বিয়েটা হয়েছে। তো একদিন ওই বউটি জানতে পারে যে তার স্বামীর সাথে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, সেই মহিলাটি, যে মহিলাটা আর কি এই বউটাকে প্রথম এনার কাছে নিয়ে এসেছিল। তো ওনার খুব অবাক লাগে যে একে কি করে বিয়ে করলো, তাহলে কি এদের মধ্যে আগে থেকেই চেনা পরিচিতি ছিল, সেটাও বুঝতে পারছে না। আর এদিকে এই বউটির বেশ 8-9 মাস মতো খুব সুখে শান্তিতে, একদম অর্থের কোনো অভাব নেই, বড় বাড়ি বড় গাড়িতে চড়ে চড়ে এদিক ওদিক যাচ্ছে আসছে। প্রথম 8-9 মাস ওনার পুরো খুব ভালো কাটে। তারপরে এনার যে স্বামী ছিল, এই বউটার যে দ্বিতীয় স্বামী, সে তো বিভিন্ন জায়গায় যজমানি করতো, বিভিন্ন জায়গায় লোককে টোটকা দিত, এই দিত ওই দিত। তো সে তখন এই বউটিকে বলতে থাকে যে দেখো, আমি তোমার মেয়েকে মেনে নিয়েছি, আমি তোমার সাথে তোমার মেয়েকে এখানে থাকতে দিচ্ছি, সমস্ত কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে বিভিন্ন কাজ করতে হবে, তুমি কিন্তু বাড়িতে বসে থাকলে তোমার চলবে না। তো বলছে ঠিক আছে, তাহলে কি করতে হবে বলো। তো তখন ওই লোকটা বলে যে তোমাকেও আমার সাথে বিভিন্ন ধরনের ক্রিয়া আদি টুকটাক এই জিনিসগুলো শিখে শিখে তোমাকেও করতে হবে, কারণ দুজনে মিলে যদি করি তাহলে আমাদের রোজগার আরও বেশি হবে। এবার বউটা তো শুধুমাত্র টাকা পয়সা বৈভব এসব দেখিয়ে বিয়েটা করেছিল, কিন্তু সে ভাবতে পারেনি যে কিছুদিন পরে তার এই দ্বিতীয় স্বামী তাকেও এই সমস্ত কাজে টেনে নেবে বা চাইবে যে সে ওই সমস্ত কাজ করুক। তো সে প্রথমে রাজি হয় না, কিন্তু আস্তে আস্তে মোহ কেটে যায়। সেই লোকটি বলে যে না, তোমাকে কিন্তু এগুলো করতে হবে, যদি তুমি এগুলো না করো তাহলে কিন্তু আমি তোমাকে বা তোমার মেয়েকে এইভাবে কিন্তু এত টাকা পয়সা বৈভাবে রাখতে পারবো না। তো অনিচ্ছা সত্ত্বেও ওনাকে কিন্তু এই ধরনের কাজের মধ্যে ইনভলভ করে। আর বউটা এমনিতে ভালো ছিল ঠিকই, কিন্তু সে না বাইরের কাজকর্ম করা বা এই ধরনের কাজের প্রতি তার খুব একটা ইন্টারেস্ট ছিল না, ফলে সে কাজে অনেক ভুল করতো। তো তার দ্বিতীয় স্বামী কিন্তু প্রথম কিছু না বললেও পরের দিকে কিন্তু সে কথা শুনিয়ে দিত, খুব স্বাভাবিকভাবেই কথা শোনাতো। আর এদিকে যে অশান্তিটা হলো বা যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে যে ওই মহিলার যে স্বামী, যাকে ওই মহিলাটি আবার বিয়ে করেছিল, সে বলে যে দেখো,
তোমাকে আমি একটা ঘোরের মধ্যে বিয়ে করে ফেলেছি, সবাই পারিপার্শ্বিক থেকে চাপ দিয়েছিল, আমার মন মেজাজ ঠিক ছিল না, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার এই বিয়েটা করা উচিত হয়নি। তো আমি কিন্তু তোমার স্বামী হিসেবে যা যা দায়িত্ব কর্তব্য পালন সেগুলো কিন্তু আমি করতে পারবো না। তো খুব ভালো হয় যদি তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমার কাছে এভাবে থেকো না, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এবার ওই মহিলাটা তো মানে এনাকে ছেড়ে কিছুতেই যাবে না, কারণ সেও বুঝতে পেরেছে যে যাই হোক মানুষটা খুব ভালো, তো সে বিভিন্নভাবে চেষ্টা করছে যে এর সাথে থাকার। কারণ সেই মহিলা আবার আগের তারও আগে বিয়ে হয়েছিল, তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। তো সে বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে থাকে এই লোকটার সাথে সংসার করার, কিন্তু লোকটা মন থেকে তার প্রথম স্ত্রীকেই ভালোবাসতো, তার মেয়েকে ভালোবাসতো, সেই জায়গাটা কখনোই সে এই মহিলাকে দিতে পারছিল না। তো সেখান থেকেও একটা অশান্তি সৃষ্টি হলো। এবং এই মহিলা তখন ভাবলো যে আমি এর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারছি না, কিন্তু এর প্রথম পক্ষের যে স্ত্রী মানে তার উপর একটা রাগ হচ্ছে, তার উপর একটা জেলাস ফিল হচ্ছে যে এখনও একে ভালোবাসে, বউ বিয়ে করে চলে গেছে তারপরেও একেই ভালোবাসে। সে তখন কি করে, তার যে তার দাদাকে বলে যে তুই এর সাথে সংসার করিস না, কারণ এর স্বামী আমার সাথে সংসার করছে না। তো তার দাদাও সেরকমই, সে তখন তার স্ত্রীকে বলে যে তুমি তোমার পথ দেখে নাও, আমার বোন যদি তোমার আগের পক্ষের বরের সাথে সুখে শান্তিতে সংসার না করে, আমার পক্ষ তোমার সাথে এভাবে সংসার করা ঠিক না, কারণ আমার বোন আমার জন্য অনেক করেছে, আমার বোন আমার সাধনার ক্ষেত্রে আমি যে কাজগুলো করি সেসব ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করতো, তুমি আমাকে সেভাবে হেল্প করতেও পারো না। আর আমার বোন অনেক কষ্ট পেয়েছে তার প্রথম স্বামীকে নিয়ে, তার সংসার জীবন সুখের হয়নি। তো তোমার বর যখন আমার বোনের সাথে সংসার করতে চাইছেই না, তাহলে আমি বা তোমার সাথে কেন সুখে শান্তিতে সংসার করব? এইবারে এই জিনিসটা যখন ওই বউটা শোনে, সে মানে একেবারে আকাশ থেকে পড়ল। কারণ বউটা জানতোই না যে ওই মহিলা আর এনার এই দ্বিতীয় স্বামী তারা সত্যিকারের ভাই বোন। ঠিক আছে, কারণ এটা ওর কাছে জানা ছিল না। তখন তো মহিলা আকাশ থেকে বলছে তুমি কি বলছো, উনি তোমার নিজের বোন? বলছে হ্যাঁ, ও আমার নিজের বোন। তো তখন বলছে যে তাহলে ও কেন আমার স্বামীকে বিয়ে করেছে? তাহলে আমার স্বামী নিশ্চয়ই বিয়ে করতে চাইছিল না, ও তাহলে জোর করে বিয়ে করেছে কেন? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার তোমাকে পছন্দ ছিল তাই বিয়ে করেছে, তোমারও নিশ্চয়ই আমাকে পছন্দ ছিল। এবার আমার প্রথম পক্ষের স্বামী তোমার বোনের সাথে সংসার করতে চাইছে, তাই বলে তুমি আমার সংসারটা কেন ভেঙে দিতে চাইছো? এবার যা হয় আর কি, দেখুন, লোভ, টাকা পয়সার একটা ঝলকানি, এইসবের উপর ভিত্তি করে কেউ যদি একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, তার ভিতটা যে নড়বড়ে হবে সেটা জানা কথা। তো সেটা কিন্তু মানে ওই লোকটাও বুঝতে পারে। লোকটা যে খুব ভালোবেসে বিয়ে করেছিল তা কিন্তু অতটাও নয়। আর ওই লোকটা তার বোনকে ভীষণ ভালোবাসতো, সে তার বোনের কথায় উঠতো আর বসতো। তো ওদিক থেকে তার বোন ক্রমাগত চাপ দিতে থাকে যে আমি মনে হয় আমি অনেক রকমভাবে চেষ্টা করছি, কিন্তু এই লোকটা তার প্রথম স্ত্রীকে এতটাই ভালোবাসে, তার স্ত্রী মেয়ের কথাই সারাক্ষণ বলতে থাকে, সারাক্ষণ তাদের কথাই ভাবতে থাকে, আমি হয়তো আরেকটু চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না আর কিছু হবে। তো অনেক রকমের তুকতাক করে ওর স্বামীর উপরে, তারপরে নাকি অনেক ধরনভাবে বশীকরণ করার চেষ্টা করে, এবং এই করে মোটামুটি আরও 2-3 বছর কেটে যায়। কারণ ওই মহিলা খুবই আর কি নাছোড়বান্দা ছিল, যে কে ছেড়ে যাবে না, যেহেতু বিয়েও হয়ে গেছে, লোকটাও বিশেষ কিছু আর বলতে পারেনি। তো এইভাবে কিছু বছর সংসার হয়। বাট যা হয় আর কি, আপনি জোর করে কোনো মানুষকে কতদিন নিজের কাছে রাখবেন? যতই তুকতাক করা হোক, যতই বশীকরণ করা হোক, আর এগুলো যে সবসময় খুব ফলপ্রসূ হয় তা তো নয়। অনেক ক্ষেত্রে হয়তো সাময়িক ফল দেয়, কিন্তু সেটা খুব লং টার্মে কাজ করে না। তো ওই মহিলা আর কি, সে তার দাদাকে বলে, তখন আর কি 2-3 বছর হয়ে গেছে, বলে যে না, আমি ওকে অনেক চেষ্টা করলাম, কিন্তু ওকে আমি শুধরোতে পারছি না, ও হয়তো আর শুধরোবেও না, তো আমি আবার চলে আসছি। মানে দাদা মানে ভাই বোন একসাথেই আর কি একই বাড়িতে থাকতো। তো বলছে যে আমি যখন সংসার করতে পারলাম না, তোরও আর এই বউটার সাথে সংসার করে কোনো লাভ নেই, তুই এই বউ তার মেয়েকে কেন পাইবি? তো ওই লোকটা তখন আর কি ওই মহিলাকে বলে, তার দ্বিতীয় স্ত্রীকে আর কি বলে যে দেখো, আমি তোমাকে রাখতে পারি, কিন্তু তোমার মেয়েকে তাহলে তুমি তোমার স্বামীকে দিয়ে দাও। এবার ওই মহিলা তখন ততদিনে আর কি এই লোভের চোখের লোভ আর কি, যে পর্দাটা, লোভের যে আর কি একটা বিশাল ব্যাপার ছিল,
ওনার মনে যে আমার অনেক টাকা পয়সা হতে হবে, আমার অনেক গয়নাগাটি হতে হবে, সেগুলো ততদিনে হয়তো একটু হলেও ম্লান হয়েছিল। আর যখন ওই মহিলাকে বলা হয় যে আমি তোমার মেয়ের দায়িত্ব নিতে পারবো না আর, তখন উনি আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পারে এবং সে তখন বলে যে না, আমি তো আমার মেয়েকে ছেড়ে কোথাও, মানে আমি আমার মেয়েকে ছেড়ে কি করে যাব, আমি আমার মেয়েকে যার জন্য তার বাবার সাথে দেখা করতে দিই না, আর আমার মেয়ে তোমাকে, আমি আমার মেয়েকে এমনভাবেই এতদিনে বুঝিয়েছি যে সে তোমাকেই সব থেকে বেশি মানে, এখন আমি কোথায় যাব, আমার স্বামীও তো এখন মনে হয় আমাকে আর ফেরত নেবে না। তো তখন বলে যে দেখো, সেসব আমি জানি না, যদি তোমাকে এখানে থাকতে হয় তুমি মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবে না। তো তারপরে ওই মহিলা তার স্বামীর কাছে একবার মানে লুকিয়ে আসে, কিন্তু সে তখন এসে দেখে যে তার স্বামী তাকে হয়তো মনে মনে এখনও ভালোবাসে, কিন্তু ওই রকমভাবে আর কি ফিরে আসাটা ওনার স্বামী অ্যাকসেপ্ট করছে না। উনি বলেন যে দেখো, তুমি তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও, আমি মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো, আমি মেয়ের কোনো অযত্ন হতে দেবো না। তো তারপরে মহিলা বাধ্য হয়, সে যখন বুঝলো যে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, তো সে বাধ্য হয়ে তার মেয়েকে তার প্রথম স্বামীর কাছে দিয়ে দেয়, তার বাবার কাছে দিয়ে দেয়। এবং তারপরে ওই মহিলা ওই বাড়িতে মানে সেই বৈভব ঐশ্বর্য সেসব আর তার থাকে না, কারণ তার ননদ এসে গেছে। সেই ননদ এসে তার অবস্থা মানে একদম টাইট করে দেয়, তাকে শুধুমাত্র কাজ করার জন্যই বাড়িতে একেবারে কাজের লোকের মতোই তাকে কিন্তু ট্রিট করা হতো। তো এইভাবেই সে বাকি জীবনটা কাটায়, বেশ অনেক বছরই সেভাবেই ছিল। তারপরে সে বাধ্য হয়ে যখন আর সেসব সহ্য করতে পারে না, তখন সে আর কি তার স্বামীর কাছে হাতে পায়ে ধরে সে সেই বাড়িতে আর কি থাকে। কিন্তু যে জিনিস সে হারিয়ে ফেলে, যে ভালোবাসা, যে প্রেমের যে সম্পর্ক ছিল, যে সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু চিরদিনের মতোই নষ্ট হয়ে যায়। কারণ মানে অনেকগুলো বছর মাঝখানে কেটে গেছে, সেই মহিলা প্রথম তার স্বামীকে ছেড়ে অন্যের কাছে গেছে, ফলে দোষটা তো তারই, ফলে সে আর কোন মুখে তার স্বামীর কাছে ফিরে আসবে। তারপরেও তার স্বামী খুব ভালো ছিল, সে ভাবলো ঠিক আছে, মেয়েও বড় হয়ে গেছে, এখন হতেই পারে, মেয়ের যদি বিয়ে থা দিই একটা পরিবার তো থাকবে। কিন্তু ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছিলো, তো সেটা নিয়েও একটা, ডিভোর্সের পরেও একটা সেটা নিয়ে যে ওভাবে থাকা, সেটা একটা জটিলতা তৈরি হয়। তো তারপরে ওরা আর কি একসাথেই থাকতো, কিন্তু সেই সুন্দর মিষ্টি সম্পর্কটা আর ছিল না, একদম পাথরের মতো জীবন হয়ে গেছিল। আমি জানি না যিনি ঘটনাটা আজকের পাঠিয়েছেন তিনি কি করে, মানে তিনি অ্যাকচুয়ালি কে, এই মহিলাই কি ঘটনাটা পাঠিয়ে, নাকি লোকটা ঘটনাটা পাঠিয়েছে, নাকি অন্য কেউ পাঠিয়েছে, সেটা আমি জানি না, উনি নিজের পরিচয়টা দেননি। তো যেই পাঠিয়ে থাকুক তাকে অনেক ধন্যবাদ। আর এই ঘটনা থেকে একটা জিনিস খুব প্রমাণিত হয় যে শুধুমাত্র পৃথিবীতে, দেখুন, টাকা পয়সার অবশ্যই দরকার আছে, টাকা ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত চলা খুব মুশকিল। টাকা মানুষকে লাক্সারি এনে দেয়, টাকা মানুষকে কমফর্ট এনে দেয়, টাকা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব যোগায়, কিন্তু শুধুমাত্র এই টাকার বশবর্তী হয়ে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুকে বিসর্জন দিয়ে দেওয়াটা কিন্তু একটা খুব বড় বোকামি। আর এই ঘটনাটা কিন্তু তারই একটা প্রমাণ। সকলে খুব ভালো থাকবেন, ঘটনাগুলো একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করে দিন। আর আজকে এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন, নমস্কার।